ওকে, ঠিক আছে। সো ফার্স্ট অফ অল আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিচ্ছি এবং আমি প্রজেক্টের নাম দিচ্ছি হলো আমি ইউআই ইউআই পার্ট। ওকে, আচ্ছা, প্রজেক্টের নাম যে কোনো নামই হতে পারে, এটা ডিপেন্ড করে যে আপনি কোন টাইপের প্রজেক্ট ক্রিয়েট করতেছেন এবং এটা আপনারা অলরেডি জানেন। এখানে একটু সময় নেবে, তো আমরা একটু ওয়েট করি। আচ্ছা, সো এর আগে আমি একটু কথা বলি, সেটা হলো আপনারা এখানে অলরেডি কেউ জানেন কি না যে আসলে ফিগমা, দেন হলো অ্যাডোবি এক্সডি, এই সফটওয়্যারগুলো দিয়ে কী করা হয় বা কেন ইউজ করা হয়, কেউ কি বলতে পারবেন? আচ্ছা, ফিগমার কথা বললেন। জি, ফিগমার কথা বলুন। ইউএক্স ইউআই ডিজাইন করার জন্য ওই অ্যাপসে যদি আমি তৈরি করতে চাই, তার আগে একটা ডিজাইন করে নেওয়া যে এইরকমই আমি ওইটা বানাবো, তার একটা ডেমো যেটা গ্রাফিক্যালি দেখা যাবে। রাইট, ওকে। তারপর সবার উদ্দেশ্যে আমি আরেকবার এক্সপ্লেন করি। আমরা যখন একটা ইন্ডাস্ট্রিয়াল লেভেলের অ্যাপস হোক বা ওয়েবসাইট হোক বা যে কোনো সফটওয়্যারই হোক না কেন, যখন আমরা ডেভেলপমেন্ট করতে চাই তখন অনেকগুলা ফেজেস হলো আমাদের কি করতে হয়, আমাদের স্টেপ বাই স্টেপ হলো আমাদের আগাতে হয়। ওকে, যদি আমরা একটু সার্চ করি যে এসডিএলসি, ওকে, এসডিএলসি, আচ্ছা। সো আমরা যে কোনো একটা ইমেজকে এখান থেকে ওপেন করতে পারি। আমি ভালো দেখে একটা ইমেজ ওপেন করি, যেটা একটু ডিসক্রাইব করা আছে আর কি। আপনারা তো সবাই চেষ্টা করবে যাতে 9টা 5-এর ভিতরে জয়েন হয়ে যান। ওকে, পরে হলো এটা ডিস্টার্ব হয় সবার জন্য যদি আপনারা পরে জয়েন হন সেই ক্ষেত্রে। আমরা মনে হয় এটাও দেখতে পারি, এই ইমেজটাও ফলো করতে পারি। ইমেজটা মানে ক্লিয়ার না, রাইট? না ভাই, এটা ক্লিয়ার দেখা যাচ্ছে না। ওকে, আচ্ছা, আমরা এটাও 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 দেখতে পারি। আচ্ছা, এখানে দেখেন যে আসলে এসডিএলসির ফুল মিনিং কি, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। ওকে, সো যখন আমরা একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট করা শুরু করি, যখন আমরা একটা ক্লায়েন্টের কাছ থেকে আমরা আমাদের আচ্ছা, যখন আমরা আমাদের ক্লায়েন্টের কাছ থেকে একটা সফটওয়্যারের রিকোয়ারমেন্ট পাই, তখন কি করি, আমরা হলো রিকোয়ারমেন্ট গ্যাদারিং করি। ওকে, যে ক্লায়েন্টের হলো কী কী রিকোয়ারমেন্ট আছে সেগুলো আমরা গ্যাদার করি। গ্যাদার করার পরে আমরা হলো এখানে প্ল্যানিং করি। প্ল্যানিং বলতে কি, যে এই সফটওয়্যারটা ডেভেলপমেন্ট করার জন্য আমরা কোন ফ্রেমওয়ার্ক ব্যবহার করব, আমরা ব্যাকএন্ডে কোন ডাটাবেস ব্যবহার করব, সেটা এসকিউএল হবে নাকি নন এসকিউএল হবে। ওকে, দেন হলো আমরা ব্যাকএন্ডের জন্য আমরা কোন ফ্রেমওয়ার্কটা ব্যবহার করতে পারি। ওকে, সো এই সকল বিষয়গুলো হলো আমরা প্ল্যানিং করা হয় যে আসলে এই সফটওয়্যারটা ডেভেলপ করার জন্য আমাদের কোন কোন টেকনোলজিগুলো ব্যবহার করা প্রয়োজন বা কোনগুলো ব্যবহার করলে সেটা আমরা বেনিফিটেড হব। ওকে, তারপর হলো সেটাকে আমরা ডিফাইন করি। ওকে, ডিফাইন করি বলতে সেটাকে হলো আমরা একটা ডকুমেন্ট আকারে লিখি যে আসলে প্ল্যানিংয়ের পরে যে আসলে আমরা কোন কোন টেকনোলজিগুলো আমরা ব্যবহার করতে যাচ্ছি এই সফটওয়্যারটা বিল্ড করার জন্য। ওকে,
সো যখন আমাদের প্ল্যানিং হয়ে যায়, তারপর হলো আমাদের ডিফাইনিং হয়ে যায়, তারপর আমাদের ডিজাইন পার্টটা শুরু হয়। ওকে, সো আমরা যেটা করি যে ইউআই ইউএক্স যে ডিজাইনাররা থাকে তারা হলো ওই সফটওয়্যারটার একটা প্রোটোটাইপ তৈরি করে। ওকে, ইউআই ইউএক্স মিন হলো ইউআই মানে ইউজার ইন্টারফেস, আর ইউএক্স মানে কি ইউজার এক্সপিরিয়েন্স। ওকে, এখন ইউআই এবং ইউএক্স এর ডিফারেন্সটা কোথায়? ইউআই মানে কি, যে হলো সাপোজ মনে করেন আপনার ফেসবুক। ওকে, তো ফেসবুকের যে আপনি যেগুলো দেখতে পাচ্ছেন, যেগুলো ইন্টারফেস আপনি দেখতে পাচ্ছেন, এই পুরোটা হলো কি ইউআই মানে ইউজার ইন্টারফেস, যেগুলো হলো একজন ইউজার যে ইন্টারফেসটা ব্যবহার করে বা সে ইন্টারেক্টিভ করে। ওকে, এইটা হলো ফেসবুকের হলো ইউআই মানে ইউজার ইন্টারফেস। আচ্ছা, তাহলে ইউএক্সটা কি? আচ্ছা, ইউএক্সটা হলো ইউজার এক্সপিরিয়েন্স, মানে কি যে আপনি যখন একটা অ্যাপ ব্যবহার করতেছেন তখন ওই অ্যাপটা ব্যবহার করতে আপনার কেমন লাগতেছে। ওকে, দ্যাট মিনস আপনি বলতে পারেন যে ফেসবুকের যে বাটনগুলো সেটা তো উপরে আছে, রাইট? সো এই বাটনগুলো নিচে হইলে কেমন হতো, সেই ক্ষেত্রে ইউজারের এক্সপিরিয়েন্সটা কেমন হইতো। ওকে, দেখবেন মাঝে মাঝে কিন্তু ফেসবুক হলো কী করে আপনার দেখবেন কোনো সময় তাদের যে বাটনগুলো, তাদের যে অ্যাপ বারগুলো সেটা কিন্তু মাঝে মাঝে উপরে রাখে, আর কখনো কখনো আপডেটের ক্ষেত্রে কিন্তু নিচে নিয়ে আসে। ওকে, সো আপডেট করে তারা কি করে ইউজারের কাছ থেকে এক্সপিরিয়েন্স নেয় যে আসলে কোনটা রাখলে তাদের জন্য ভালো হয় বা ইউজার কোনটা ইউজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। ওকে, এটাকে বলা হয় যে ইউজার এক্সপিরিয়েন্স। আচ্ছা, সো মনে করেন একটা বাটন আছে, সাপোজ এখানে আমার একটা ইউআই আছে, রাইট? দেখেন এখানে একটা আমাদের ফিগমা ফাইলের একটা ইউআই করা আছে। এখন মনে করেন যে আপনার এইখানে একটা অ্যাড টু কার্ট বাটন আছে, রাইট? এখন এই বাটনটা যদি এইখানে না দিয়ে আপনি এইখানে দিতেন তাহলে কেমন হতো? অবশ্যই সেটা ভালো হতো না, সেটা অবশ্যই একটা ব্যাড এক্সপিরিয়েন্স হইতো। তো এই যে কোথায় কোনটা রাখতে হবে, কোনটা রাখলে আসলে ইউজারের জন্য সেটা বুঝতে সুবিধা হবে। ওকে, সো এইটা চিন্তা করা কি বলা হয় ইউজার এক্সপিরিয়েন্স। ওকে, তাহলে আমরা বুঝলাম কি ইউআই এবং ইউএক্স দুইটা ভিন্ন বিষয়, এবং ইউ এর কাজ হলো কি যে আমাদের কিভাবে অ্যাপটা ডিজাইন হবে, আর ইউএক্স এর কাজ কি যে কিভাবে আমরা ইউজারের কাছ থেকে এক্সপিরিয়েন্সটা ভালো করতে পারি। সবাইকে বুঝতে পেরেছি? হ্যালো, জি ভাই, বুঝতে পারছি। ওকে, আচ্ছা, এরপর আসে হলো আমাদের বিল্ডিংয়ে। ওকে, যখন আমরা কোড শুরু করি, যখন আমাদের এরকম একটা ফাইল দেওয়া হয়, একটা ফিগমা ফাইল দেওয়া হয় বা একটা আমাদের এক্সটি ফাইল দেওয়া হয়, আমরা এরকম একটা ফাইল পাই, রাইট? সো যখন আমরা এইভাবে একটা ডিজাইন পেয়ে যাই, এই ডিজাইনের পরে শুরু হয় কি ডেভেলপমেন্ট। তো এখানে লেখা আছে যে বিল্ডিং, বিল্ডিং মানে হলো তৈরি করা বা ডেভেলপমেন্টের কাজ শুরু করা। ওকে, সো আমরা মূলত কাজ করি এই ফেজটা। ওকে, আপনি অ্যাজ এ ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে আপনি এই ফেজটে কাজ করবেন। সো আপনি অ্যাজ এ ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে বা ফ্ল্যাটার ডেভেলপার হিসেবে আপনি হলো এই বিল্ডিং এই সেকশনটা আপনি কাজ করবেন, রাইট? তার এই সেকশনটায় কিন্তু অনেকগুলো পার্ট আছে, যেমন এই সেকশন হলো ফ্রন্ট এন্ডের কাজ আছে, ব্যাক এন্ডের কাজ আছে, ডাটাবেজের কাজ আছে। ওকে, সো এই যে কাজগুলো, এই প্রত্যেকটা হলো এই কাজগুলো আমাদের এই বিল্ডিং এই সেকশনের আন্ডারে পড়ে। ওকে, সো আপনি শুধুমাত্র এখানে একটা পোর্শন নিয়ে কাজ করতেছেন, ফ্রন্ট এন্ড পোর্শনটা নিয়ে কাজ করতেছেন, রাইট? ব্যাক এন্ডের জন্য ব্যাক এন্ড ডেভেলপার থাকবে, ডাটাবেস ডিজাইন করার জন্য ডাটাবেস ডিজাইনার থাকবে। ওকে, আচ্ছা, সো এরপর আসবে কি টেস্টিং, মানে আপনার একটা ডিজাইন করা মানে আপনার ডেভেলপমেন্ট করা হয়ে গেছে, এটা প্রোডাক্ট আপনার রেডি হয়ে গেছে, এখন অবশ্যই প্রোডাক্টটাকে টেস্ট করতে হবে, রাইট? বিভিন্ন ধরনের প্যারামিটার দিয়ে টেস্ট করতে হবে যে আসলে আপনার এই প্রজেক্টটা পারফেক্টলি কাজ করতেছে কি না। ওকে, সো এই যে প্রসেসটা এটাকে বলা হয় কি টেস্টিং ফেজ। ওকে, এবং যখন টেস্টিং কমপ্লিট হয়ে যায় তখন হলো আপনারা ডিপ্লয়মেন্ট, একটু নট ডেভেলপমেন্ট, এটা হলো ডিপ্লয়মেন্ট। ওকে, ডিপ্লয়মেন্ট মানে কি যে আপনার হলো প্রজেক্টটা পারফেক্টলি লোকালে কাজ করতেছে, এখন সেটাকে আপনি সার্ভারে ডিপ্লয় করবেন। ওকে, সাপোজ আপনার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা আপনি কাজ করলেন, সেটা আপনি লোকালে আপনার লোকাল ডাটাবেজে আপনি সেটাকে কাজ করলেন, ওয়েবসাইটটা পারফেক্টলি কাজ করতেছে, সব কিছু টেস্টিং হয়ে গেছে, এখন ওয়েবসাইটটাকে আমাদের সার্ভারে ডিপ্লয় করতে হবে। ওকে, ফর ইন্ডাস্ট্রিয়াল ইউজ। ওকে, সো এই যে আপনার লোকাল থেকে হলো আপনার সার্ভারে যে পুশ করা, এটাকে বলা হয় কি ডিপ্লয়মেন্ট। ওকে, সবাই কি ফেস করে বুঝতে পারছি? জি, আচ্ছা, ফাইন। তো সেই ক্ষেত্রে আমাদের এই যে পার্টটা, এই পার্টটা কোথায় আছে? এই পার্টটা হলো আমাদের আছে এই ডিজাইনিং পার্টে, রাইট? ঠিক আছে, তো মনে করেন আপনাকে এখন ফিগমা ফাইল দেওয়া হলো, সো ফিগমা ফাইল থেকে হলো আপনি এখন আপনার ফ্লাটার অ্যাপে কনভার্ট করবেন। আচ্ছা, তাহলে এখন
মনে করেন আপনাকে একটা প্রজেক্ট দেওয়া হলো, একটা ই কমার্স প্রজেক্ট, ছোট একটা প্রজেক্ট, ওকে। সো এই প্রজেক্ট যখন আপনি পাবেন, আপনি একটা যখন ফিগমা ফাইল পাবেন, তখন আপনার মূল ফোকাসটা কোথায় হওয়া উচিত, কে বলতে পারবেন? আপনারা কোথায় প্রথম ফোকাস করতে হবে? এনিওন? বিল্ডিং এ লেআউটটা লেআউট, মানে লেআউটটা কিভাবে সাজানো আছে। হতে পারে। তার আগে আরেকটু কাজ আমাদের চিন্তা করতে হবে। ফ্রন্ট মাইক্রোফোনটা ফ্রন্ট সাইজ, তারপরে আপনার কালার, এইগুলোর উপর। রাইট, হ্যাঁ, রাইট। সো আপনি মাইক্রোফোনটা বন্ধ করুন। গুড। সো হ্যাঁ, রাইট। সো আমাদের প্রথম ফোকাস করতে হবে যে আমাদের এই অ্যাপটার থিম কালার কোনগুলো। এখন খেয়াল করেন যে অ্যাপটা কিন্তু থিম কালার হইলো শুধুমাত্র আমাদের এই যে, রাইট, আমাদের এই কালারটা হলো আমাদের থিম কালার। আচ্ছা, দেখি কিন্তু আপনি বুঝতে পারতেছেন। এবং একটা প্রজেক্টে কিন্তু সর্বোচ্চ 2 থেকে 3টে কালার ইউজ করা হয়, এর বেশি কিন্তু কালার ইউজ করা হয় না, এবং ওইটা কিন্তু থিম কালার হয়, ওকে। তো দেখেন এইটা কিন্তু থিম কালার, তো আপনি দেখেন সব জায়গায় কিন্তু আপনার এই একই থিম কালার ইউজ করা হয়েছে, ওকে। প্রথম চেক করবেন যে আপনার থিম কালার কোনটা। এরপরে চেক করতে হবে যে আপনার প্রজেক্টের ফন্ট স্টাইল কি, ওকে, ফন্ট স্টাইল কি। তারপর চেক করতে হবে যে আপনার প্রজেক্টের, এগুলো কিন্তু প্রত্যেকটা কথা কিন্তু ইম্পর্টেন্ট কথা, অবশ্যই প্রত্যেকটা কথা কেয়ারফুলি শুনবেন। তারপর চেক করতে হবে যে আপনার প্রজেক্টে কয় ধরনের ফন্ট ইউজ করা হয়েছে এবং ফন্টের সাইজগুলো কী কী, ওকে। দেখেন যে আপনার এই একটা সাইজ ফন্টেন, আবার এই যে সাইজগুলো, এটা কিন্তু প্রত্যেকটা সাইজ সেম, ওকে। এই প্রত্যেকটা সাইজ কিন্তু সেম সাইজ। আচ্ছা, সো এরপর চেক করবেন যে আপনার প্রজেক্টের সাইজ, মানে আপনার ফন্ট সাইজ হলো আপনার কী কী আছে, ওকে, কয় ধরনের ফন্ট সাইজ আছে, এগুলো আপনি প্রথমে খেয়াল করবেন। আচ্ছা, খেয়াল করলেন। এরপর কী করতে হবে, এরপর আপনাকে নোটিফাই করতে হবে যে আমার এই প্রজেক্টে সেম লেআউট বা সেম ডিজাইনটা আমার কয় জায়গায় ব্যবহার করা হয়েছে, ওকে। সাপোজ মনে করেন এই যে বাটনটা দেখেন, এই বাটনটা আপনি এখানে ব্যবহার করা হয়েছে, এখানে কিন্তু সেম বাটন, এখানেও সেম বাটন, এখানেও সেম বাটন, রাইট, এখানেও সেম বাটন, এখানেও সেম বাটন। তো দেখেন এই বাটনটা হলো একাধিকবার কি করা হয়েছে, ব্যবহার করা হয়েছে, ওকে, যেটা সেম বাটন। আচ্ছা, তারপর দেখেন এইখানে যেমন আপনার টেক্সট ফিল্ড, এই টেক্সট ফিল্ড, এই টেক্সট ফিল্ড, এটা কিন্তু সিমিলার, মানে একাধিক জায়গায় আপনার একই ডিজাইনটা ব্যবহার করা হয়েছে, ওকে। তো কোন ডিজাইনগুলো সিমিলার ডিজাইন সেটা আপনাকে ফলো করতে হবে, কারণ যেগুলো সিমিলার ডিজাইন ওইগুলো তো আমরা বারবার কোড করবো না, ওইগুলো কী করবো, আমরা রিইউজ করবো। আমরা শুধুমাত্র একবার একটা উইজেট তৈরি করে নেব, কাস্টম উইজেট, এবং ওইটাকে হলে আমরা বারবার ব্যবহার করবো, ওকে। সাপোজ মনে করেন এই যে বাটনটা আছে, বাটনটা হলো আমি একবার, মানে অনস এ টাইম আমরা হলো এটা ক্রিয়েট করবো, এবং হলো আমরা এটাকে একাধিকবার ইউজ করবো। কারণ যদি আমরা একাধিকবার প্রত্যেক উইজেটের জন্য এটাকে ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা কোডটা কি হলো না, আসলে কোডটা কিন্তু রিডেবিলিটি ভালো হলো না, ওকে। সো অবশ্যই এটা খেয়াল রাখবেন, যেগুলো হলো রিউজ করা যায় সেগুলো অবশ্যই আমরা রিউজ করার চেষ্টা করব, ওকে। আচ্ছা, সো এইগুলো আমাদের নেক্সট পেজেস। আচ্ছা, এরপরে হলো কম্পারেটিভলি যেগুলো হলো আমাদের স্ক্রিন সহজ, সেগুলো থেকে শুরু করবো, ওকে। সাপোজ মনে করেন আমাদের এখানে স্প্ল্যাশ স্ক্রিন আছে, ওয়েলকাম স্ক্রিন আছে, এগুলো থেকে শুরু করতে পারি, ওকে। শুরু করে ধাপে ধাপে হলো আমরা ফেস নিয়ে নিয়ে আমাদের ফ্লোর নিয়ে নিয়ে হলো আমরা ডেভেলপমেন্টের কাজ শুরু করবো, ঠিক আছে। সবাইকে বুঝতে পেরেছি? আপনি একটা ফিগমা ফাইল পাওয়ার পরে কোনগুলো চিন্তা করতে হবে? জি ভাইয়া। আচ্ছা, ওকে। তো আপনার এগুলো চিন্তা হয়ে গেল, এখন ফাইন, এখন কী কাজ, এখন হলো আপনাকে ডেভেলপমেন্ট শুরু করতে হবে, ফাইন, ওকে। সো ডেভেলপমেন্ট শুরু করার জন্য আচ্ছা, তো আজকের হলো আমরা কোনো ডিজাইন করব না, শুধুমাত্র আমাদের স্ট্রাকচারকে দাঁড় করাবো আমরা, ওকে। সো আমাদের এখানে লিভ ফোল্ডারটা আছে, সো আমরা আজকে একটা খুবই সিম্পল একটা স্ট্রাকচার দাঁড় করাবো। যদিও আমরা যখন রিয়েল লাইফে কাজ করি তখন আমরা অবশ্যই স্ট্রাকচার নিয়ে অবশ্যই আমরা কাজ করব। আমি একটা আমার রিসেন্ট একটা প্রজেক্ট যেটা করতেছি, আপনাকে একটা আমি এটার স্ট্রাকচার দেখিয়ে দিচ্ছি, ওকে। প্রজেক্ট
আচ্ছা, খেয়াল করুন এই প্রজেক্টটা হলো আমি গেটেক্স স্টেট ম্যানেজমেন্টটা ব্যবহার করেছি, বেশি বড় একটা প্রজেক্ট না। সো এখানে দেখেন আমি অ্যাসেটের ভিতরে কি করছি, ফন্টস রেখেছি এবং হলো ইমেজেস রেখেছি। এগুলো কিন্তু খুব শেখার বিষয় আছে, এগুলো কিন্তু আপনাকে সবাই শিখাবে না, ওকে। অবশ্যই এগুলো ভালো করে শিখতে হবে, এগুলো আপনার ইন্ডাস্ট্রিয়াল লেভেলে কাজে লাগবে। আচ্ছা, সো অ্যাসেটের ভিতরে কী থাকতে পারে, ফন্টস থাকতে পারে, ইমেজেস থাকতে পারে, ভিডিও থাকতে পারে, অডিও থাকতে পারে, অ্যানিমেশন থাকতে পারে, রাইট, অনেক কিছু থাকতে পারে যেগুলো আপনার লোকাল অ্যাসেট। আচ্ছা, তো এখানে আমরা একটা ফন্ট নিয়েছি, আমরা আউটপুট রেগুলার নামে একটা ফন্ট আছে। এবার একটা ইমেজ আছে, ইমেজগুলো ব্যবহার করার জন্য ইমেজের বা দুইটা পার্ট আছে, একটা হলো পিএনজি পার্ট, এটা হলো এসভিজি পার্ট, ওকে। দুইটা পার্ট আমি এখানে আলাদা করে নিয়েছি, ওকে, যাতে আমার পরে খুঁজতে সুবিধা হয় আর কি। আচ্ছা দেখেন, এরপরে পুরো অ্যাপটা হলো আমার একটা অ্যাপ ফোল্ডারের ভিতরে আছে। এরপরে আমাদের যে মডেল, রাইট, মডেল ক্লাস তো সম্পর্কে আপনাদের আইডিয়া আছে নাকি, যে হোয়াট ইজ মডেল ক্লাস, আইডিয়া আছে? ডেটাবেস মডেল ক্লাস সম্পর্কে আইডিয়া আছে? মেবি দেখানো হয়নি এখনো। আচ্ছা ঠিক আছে, দেখাবো, প্যারা নাই। আচ্ছা, তো আমাদের দেখেন এই ডেটার ভিতরে হলো আমাদের প্রত্যেকটা মডেল ক্লাস আছে যেগুলো আমাদের প্রয়োজন। ভাই মডেল ক্লাসটা কি কোয়েরির জন্য? না, আমি একটু টাচ দিয়ে রাখি, পরে দেখি যদি করাবো তারপর একটু টাচ দিয়ে রাখতেছি। সেটা কি, যে মডেল ক্লাসটা হলো মূলত যে আপনার ডেটার শেপটা কেমন হবে, ওকে। মনে করেন যে আপনার একটা লিস্ট আছে। আচ্ছা, গত লেকচারে যে আমাদের একটা লিস্ট ছিল মনে আছে, এটা বুকের একটা লিস্ট ছিল, রাইট। সো একটা বুকের লিস্ট ছিল, ওই বুকের মনে করেন ওই লিস্টের ভিতরে কিন্তু একটা ম্যাপ ছিল, রাইট। ম্যাপের ছিল টাইটেল ছিল, কন্টেন্ট ছিল। এখন মনে করেন যে আমার প্রত্যেকটা লিস্টের এলিমেন্ট আমরা ম্যাপ আকারে নিব না, এটাকে আমরা ম্যাপ না করে নিচের একটা কাস্টম টাইপ তৈরি করব, ঠিক আছে। একটা কাস্টম টাইপ তৈরি করব। এই যে কাস্টম টাইপ তৈরি করলাম, এই কাস্টম টাইপটাকেই বলা হয় মডেল ক্লাস। মানে ওই ডেটার মডেলটা বা ডেটার যে ডিজাইনটা এটা দেখতে কেমন হবে, এটাকে বলা হয় মডেল, ওকে, ডেটার মডেল। সো আমরা হলো যখন ডেটা নিয়ে কাজ করি তখন হলো আমাদের মডেল ক্লাস নিয়ে কাজ করতে হয়, ডেটার শেপটা কেমন হবে সেটা বোঝানোর জন্য। তারপর আছে মডিউলস। মডিউলসও দেখেন, মডিউলস হলো আমরা প্রত্যেকটা স্ক্রিনের জন্য, দেখেন প্রত্যেকটা স্ক্রিনের জন্য আমরা হলো এটা হলো অথ স্ক্রিন, তারপর হলো বটম ন্যাপবার স্ক্রিন, তারপর হলো ফ্লাইট স্ক্রিন, ওকে। এখন এই প্রত্যেকটা স্ক্রিনের জন্য আবার তিনটে করে হলো আমার ফোল্ডার আছে, ওকে। একটা হলো বাইন্ডিংস, কন্ট্রোলার্স, তারপরে ভিউস, ওকে। ভিউস মানে হলো কি আমার ওই যে আপনার স্ক্রিনগুলো, আচ্ছা। আর কন্ট্রোলার মানে কি, যে আমার এই স্ক্রিনগুলো কি দিয়ে কন্ট্রোল হবে সেটাকে বুঝি। এটা আমরা বুঝবো যখন আমরা গেটেক্স নিয়ে কাজ শুরু করবো, তখন এটা বুঝবো, ওকে। বাট আজকে শুধুমাত্র আমি হলো ডেটা মানে আমাদের ফোল্ডার স্ট্রাকচারটা আপনাকে দেখাচ্ছি আর কি। সো এই যে স্ক্রিনগুলো কী দিয়ে কন্ট্রোল হবে সেইটা হলো আমাদের কন্ট্রোলারের মাধ্যমে বলতে পারি, ওকে। এরকম করা হলো আমাদের প্রত্যেকটা স্ক্রিনের জন্য হলো আমাদের কী থাকবে, বাইন্ডিং থাকবে, কন্ট্রোলার থাকবে, ভিউজ থাকবে, আচ্ছা। তারপরে রাউটিং। রাউটিং মানে কি, যখন আমরা একটা পেজ থেকে অন্য একটা পেজে যাব তখন আসলে আমাদের রাউটিংটা কেমন হবে, আসলে ওই পেজের নামটা কী হবে, ঠিক আছে। এইগুলো সেট করা যায় মূলত রাউটিংয়ের ভিতরে, আচ্ছা। তারপর হচ্ছে তোমার আপনার ইউটিএলস। ইউটিএলস মানে কি, যে অল কালার, অল আইকনস, অল সাইজেস, অল টেক্সট স্টাইল, এইগুলোকে হলো আমরা এক জায়গায় নিয়ে আসবো, যেটা আজকের আমাদের প্রয়োজন হবে, আজকে আমরা দেখবো, ওকে। যে অল কালার্স মানে আমাদের যত অ্যাপের কালার সবগুলোকে আমরা এক জায়গায় নিয়ে আসবো, যত আইকন আছে অ্যাপের সবগুলোকে আমরা এক জায়গা থেকে ব্যবহার করব, যত সাইজ আছে সবগুলোকে আমরা এক জায়গা থেকে ব্যবহার করব, যত টেক্সটের স্টাইল আছে সবগুলোকে আমরা এক জায়গা থেকে ব্যবহার করবো, ওকে। এবার আছে উইজেটস। উইজেট মানে কি, ওই যে বললাম যে কাস্টম উইজেট, মনে করেন যে একটা বাটন, সেটা আমরা একবার ব্যবহার করব এবং এটাকে আমরা একাধিকবার, দেখেন এই একটা বাটন ইউজ করছি আমরা, কাস্টম বাটন, রাইট। এই বাটনটা হলো আমি একবার তৈরি করেছি, এটাকে হলো আমি পুরো অ্যাপে অনেকবার ব্যবহার করেছি, ওকে। তো এরকম করা হলে আমরা একটা স্ট্রাকচার দাঁড় করাতে পারি। সবাইকে বুঝতে পেরেছি? শেষে যা বললেন স্যার ওইগুলো সিএসএস এর মতো, তাই তো স্যার? আচ্ছা, কোনটা? স্যার উইজেটস ইউটিলিটি সেটা সিএসএস যেরকম করা থাকে ওই যে কল করে নিয়ে, হ্যাঁ রাইট, কিছুটা এরকমই, হ্যাঁ, ওকে, ঠিক আছে। সো আমরা হলো এই প্রজেক্টটা কেটে দিচ্ছি। ভাই আলাদা একটা যে উইজেট দেখতেছি ওইটা কিসের? আচ্ছা, আলাদা উইজেট সেটা বলছিলাম, সেটা হলো যে আপনার যেগুলো কাস্টম উইজেট, লাইকলি মনে করেন এই যে বাটনটা,
এই বাটনটাকে তো আপনি প্রত্যেকটা পেজের জন্য ডিজাইন করবেন না, তাই না? আপনি বাটনটা হলো গ্লোবালি একবার ডিজাইন করবেন, এক জায়গায় রেখে দিবেন, ওটাকে হলো আপনি বিভিন্ন পেজে ব্যবহার করবেন, এটি আর কি। আচ্ছা, বুঝতে পেরেছি। ওকে ফাইন। সো আমাদের প্রথম কী খেয়াল করতে হবে? প্রথম খেয়াল করতে হবে যে আমাদের থিম কালার কোনটা। আচ্ছা, তো আমি এখানে হলো আমাদের একটা স্ট্রাকচার তৈরি করে ফেলি। আমি অত কমপ্লেক্স স্ট্রাকচার এখন তৈরি করব না, খুব সিম্পল একটা স্ট্রাকচার তৈরি করবো। ওকে, সো এখান থেকে আমরা বলতে পারি যে ডাইরেক্টরি। আচ্ছা, সো ডাইরেক্টরিতে আমরা প্রথম কী নেব? বলতে পারি ইউটিলস। আচ্ছা, এর ভিতরে কি থাকবে? এর ভিতরে থাকবে হলো আমার প্রথমে থাকতে অল কালার্স, তারপরে থাকতে পারে হইল অল স্টাইলস, এরপর থাকতে পারে অল সাইজেস, এবার ইউটিউব থেকে আমরা বের হয়ে আমরা এখানে আরেকটা ফোল্ডার তৈরি করব, ডাইরেক্টরি তৈরি করব হলো আমরা স্ক্রিনের জন্য, স্ক্রিনস, মানে এখানে সবগুলো স্ক্রিনস আমাদের থাকবে। ওকে, আচ্ছা, এখন আর কিছু আমাদের এই মুহূর্তে প্রয়োজন নেই। আচ্ছা, সো ইউটিউবসের ভিতরে আমাদের প্রথম খেয়াল করতে হবে কালার, রাইট? সো কালার কী আছে? সো আমরা এখানে একটা ক্লাস নিব, ক্লাসের নাম দিচ্ছি আমরা অল কালার্স। তো আমরা দেখি যে আমাদের এখানে কালার কী আছে। সো আমরা এখানে একটা কালার দেখতে পাচ্ছি না, আই থিঙ্ক এই কালারটা আমরা এখান থেকে নিতে পারি। এটা ডাবল ক্লিক করবেন, এখানে দেখেন এই যে কালারটা চলে আসছে। ওকে, এখান থেকে জাস্ট কপি করলে কালারটা কপি হয়ে যাবে আর কি। ক্লিক করলে এখান থেকে কালারটা কপি হয়ে যাবে, এটা সিলেক্ট করবেন, কালারটা এখানে চলে আসছে, কালার উপরে ক্লিক করবেন, এটা কপি হয়ে গেছে। ওকে, সো আমি বলতে পারি যে স্ট্যাটিক ফাইনাল, এবং এটার নাম দিচ্ছি আমরা যে প্রাইমারি কালার। ওকে, প্রাইমারি কালার, এখানে হলো আমি ব্যবহার করতেছি কালার। আচ্ছা, এই ফার্স্ট অফ অল টাইম হলো আমরা কালার কোড ইউজ করে কালার ব্যবহার করতেছি। এতদিন হলো আমরা ম্যাটেরিয়ালে যে কালার প্যাকেজটা ছিল সেখান থেকে জাস্ট আমরা বলছিলাম যে কালার্স ডট এরকম করে আমরা ইউজ করতেছিলাম, রাইট? বাট আজকের হলো আমরা কি করব? আমরা কালার কোড ব্যবহার করে আমরা কালার ব্যবহার করব। ওকে, সো কালার কোড ব্যবহার করার জন্য আমাদের এই যে কালার ক্লাসটা ইউজ করতে হয়। এরপরে আমরা যে কোডটাকে নিয়েছিলাম সেই কোডটা আমরা এখানে বসাই দিব। ওকে, আর এখান থেকে দেখেন, খেয়াল করেন, এটা বর্তমানে কিসে আছে? হেক্সা কোডে আছে, রাইট? এই হেক্সা থেকে আমাদের ইন্টিজারে কনভার্ট করতে হবে, কারণ আমাদের এই যে ক্লাসটা ওটা হলো নিজে ইন্টিজার নেয়। আচ্ছা, এখান থেকে আমাদের ম্যাটেরিয়াল প্যাকেজটাকে ইম্পোর্ট করতে হবে, কারণ কালার ক্লাসটা হলো ম্যাটেরিয়াল প্যাকেজের আন্ডারে থাকে। আচ্ছা, সো দেখেন এই কালার কি নেয়? কালার নেয় হলো একটা ইন্টিজার টাইপের ভ্যালু। ওকে, বাট ওকে আমরা দিয়েছি বর্তমানে একটা হেক্সা টাইপের ভ্যালু। তো এটাকে হেক্সা থেকে ইন্টিজারে কনভার্ট করতে হলে আমাদের এখানে 0xff এটাকে অ্যাড করতে হয়। ওকে, লাস্টে সেমিকোলন। দেখেন আপনার কালারটা কিন্তু এখানে চলে আসছে, তাহলে আপনি এখান থেকে কালারটাকে চেঞ্জ করতে পারেন। ওকে, আচ্ছা, এরপরে কি আছে? স্যার এখানে কি সকল কালারের ক্ষেত্রে কি 0x ব্যবহার করা লাগবে? হ্যাঁ, এই যে কালার কোডের আগে আপনার এইটা মূলত থাকে হেক্সায়, যখন আমরা কপি করি এখান থেকে তখন মূলত হেক্সায় কপি হয়ে আসে। এটাকে ইন্টিজারে কনভার্ট করতে হলে আমাদেরকে 0x অ্যাড করতে হবে। আচ্ছা, তো এরপরে আছে আমাদের কি কালার? এরপরে আছে হলো আমাদের সাপোজ মনে করেন হোয়াইটের ব্ল্যাক কালার তো আমাদের অবশ্যই লাগবে, রাইট? সো হোয়াইট কালারটা নিচ্ছি। হোয়াইট কালারের ক্ষেত্রে কি হয়? 0xff আরও কয়েকটা এফ লিখতে হয় আর কি। হোয়াইট চলে আসছে। এবার আছে আমাদের ব্ল্যাক কালার, কন্ট্রোল ডি। আচ্ছা, 0xff থাকবে, তার সাথে হলো আমরা অ্যাড করতে হয় হলো আমাদের 00000, তাহলে হলো আমাদের এখানে ব্ল্যাক কালারটা চলে আসছে, ব্ল্যাক কালার। আচ্ছা, দেখি আর কি আছে আমাদের কালার এখানে। আচ্ছা, সাথে হলো আমাদের এখানে গ্রে কালারটা লাগবে, রাইট? সো গ্রে কালারটার জন্য আমরা এখান থেকে কালারটা কপি করে নিচ্ছি।
আচ্ছা, এখানে আবার একটু খেয়াল করতে হবে, সেটা কি, সেটা হলো এই যে কালারটা, এই কালারটা দেখেন এখানে কিন্তু 50% ইউজ করেছে, রাইট? এখানে হলো আপনার কিছুটা ওরা অপোসিটি কমিয়ে দিয়েছে, সামনে লেখা আছে কি 50%, মানে গ্রে কালারের 50% ইউজ করেছে। ওকে, তো আমরা মূলত কালার কোড এটি ব্যবহার করব, বাট যখন আমরা এটাকে আমাদের ইউএর ভিতরে ইউজ করব তখন আমরা ওখান থেকে কালারের যে ইটা আছে, কালারের যে আমাদের অপোসিটি আছে সেটাকে আমরা কমিয়ে দেবো, কমিয়ে আমরা সেটাকে 50% করে দেবো। ওকে, সো আমরা এখানে বলতে পারি যে গ্রে কালার, গ্রে কালার 0xFF আমাদের থাকবে। এরপরে হলো আমরা এখান থেকে শুধুমাত্র একটু ব্যবহার করব। এই কালার কোডটা এখানে কালারটা দেখাচ্ছে না, কারণ এই কালারটা হয়তো বা ম্যাটেরিয়ালের ভিতরে অ্যাভেলেবেল নেই কারণে। ওকে, আচ্ছা, এটা নিয়ে প্যারা নাই। আচ্ছা, আর কিছু আছে আমাদের কালার। আচ্ছা, বাকিগুলো আপনারা খুঁজে নিন, একটা পারলে বাকিগুলো অবশ্যই পারবেন, না সবগুলো একইভাবে আর কি। ঠিক আছে, তো আমাদের কালার গেল, এখন কি খুঁজতে হবে? এখন আমাদের খুঁজতে হবে কি বলেন, আমাদের টেক্সটের স্টাইল, রাইট? টেক্সটের সাইজ, প্রথম খুঁজবো টেক্সটের সাইজ। তো দেখেন এই টেক্সটের সাইজটা কত আমাদের, এই টেক্সটের সাইজটা হলো আমাদের 35। ওকে, 35। এবং এটার সাইজ কত আমাদের দেখি, এটার সাইজ হলো আমাদের 20। ওকে, হ্যাঁ, তাহলে একটা হলো 35 এর জন্য আমরা নিয়ে নিচ্ছি। আর 35টাই হলো সবার থেকে মনে হয় যে বড় সাইজ, রাইট? হ্যাঁ, এবার আর নাই, তো 35টাকে আমরা বলতে পারি কি হেডিং সাইজ। আচ্ছা, ঠিক আছে, তো আমরা এখানে অল সাইজের ভিতরে আমরা নিতে পারি, এখানে বলতে পারি যে ক্লাস অল সাইজেস স্ট্যাটিক ফাইনাল, এটাকে বলতে পারি যে হেডিং সাইজ 35.0। আচ্ছা, এরপরে হলো স্ট্যাটিক ফাইনাল টাইটেল সাইজ। ওকে, টাইটেল সাইজ এটাকে বলতে পারি 20.0। এরপরে আমরা বলতে পারি যে সাবটাইটেল সাইজ, এটাকে কত দেখি একটু, আমাদের সাবটাইটেল কোনটা আছে, সাবটাইটেলে আমরা ধরতে পারি যদি আমাদের এইটা হয় টাইটেল সাইজ, তাহলে আমরা সাবটাইটেল একটু ছোট হবে, রাইট? তো সাবটাইটেলে আমরা মোটামুটি, আচ্ছা টাইটেল হ্যাঁ, সাবটাইটেলে তাহলে আমরা মোটামুটি আমরা এই টেক্সটের সাইজটা ধরতে পারি, কত আছে এটা 14। ওকে, তাহলে এখানে আমরা ধরছি 14, তাতে আমাদের পরে সাইজ আরও লাগে আমরা অ্যাড করে নিব। ওকে, তো আমি এইটুকু রাখতেছি। এবার আছে কি অল টেক্সট স্টাইল, তাহলে কি হবে ক্লাস অল স্টাইলস, এবং এখানে হবে আমাদের স্ট্যাটিক ফাইনাল। আচ্ছা, সো অল স্টাইলস। আচ্ছা, তো আমরা এটাকে বলতে পারি প্রথমে যে হেডিং টেক্সট স্টাইলস। ওকে, হেডিং টেক্সট স্টাইলস, এখানে আমরা বলবো যে টেক্সট স্টাইল। ওকে, টেক্সট স্টাইলের ভিতরে আমার কি থাকবে, প্রথম হলো হেডিং এর জন্য আমাদের ফন্ট সাইজ লাগবে, রাইট? তো এখানে আমরা বলবো যে ফন্ট সাইজ অল সাইজেস ডট হেডিং সাইজ। আচ্ছা, এই সাইজটা আমরা কোথা থেকে ইউজ করলাম, এই সাইজটা ইউজ করলাম আমরা একটু সাইজটা রেডি করছিলাম সেখান থেকে ইউজ করলাম। ওকে, সো আমরা এখানে বললাম যে হেডিং সাইজ। এরপরে আমাদের কি হতে পারে, আচ্ছা এটা হলো আমাদের হেডিং, তো হেডিং সবসময় কিন্তু বোল্ডই হয়, রাইট? এখানে বলতে পারি যে ফন্ট উইডথ ডট বোল্ড, এটাকে আমরা বোল্ড করতে পারি। আর কি করতে হবে, আর কিছু করার আছে? আর কিছু করার নেই। আচ্ছা, ঠিক আছে। ওকে, আরেকটা কাজ আমরা দেখে ফেলি, সেটা কি, সেটা হলো দেখেন এই যে টেক্সটগুলো হলো আমাদের, মানে এই ফন্টটা হলো আমাদের কোন ফন্ট, নাম কি ফন্টের দেখেন তো একটু, এই ফন্টের নাম কিন্তু লেখা থাকে এখানে, ফন্ট দেখেন পপিন্স ফন্ট। ওকে, পপিন্স ফন্ট।
তো আমরা গুগল থেকে ডাউনলোড করব পপিন্স ফন্ট। পপিন্স ফন্ট ফ্রি ডাউনলোড, এখান থেকে গুগল ফন্টস থেকে আমরা ডাউনলোড করে নিচ্ছি। সো পপিন্স ফন্ট, ওকে, গেট ফন্ট। আচ্ছা, এইটা হলো আমাদের পপিন্স ফন্ট। আচ্ছা, নাম লেখাটা কোথায় আমি বলবো কেমন হবে? পপিন্স ফন্টস, আচ্ছা এই লেখা আছে পপিন্স, ওকে, পপিন্স লেখা আছে। এখানে হলো ডাউনলোড অলে ক্লিক করব। ডাউনলোড হয়ে গেছে, দেন হইলো এটাকে আনজিপ করতে হবে। এখানে দেখেন আমাদের পপিন্স বোল্ড আছে, পপিন্স মিডিয়াম আছে, ওকে, পপিন্স ব্ল্যাক আছে, ইটালিক আছে, লাইট আছে, ওকে, অনেক কিছুই আছে। আমাদের এতগুলো প্রয়োজন নেই, আমরা শুধুমাত্র একটা নিয়ে কাজ করবো, সেটা হলো কি পপিন্স রেগুলার নিয়ে কাজ করবো, ওকে, পপিন্স রেগুলার। তো আমরা এখান থেকে এটাকে কপি করতে পারি, কন্ট্রোল সি। এবার হলো আমাদের এখানে একটা অ্যাসেটের জন্য একটা ফোল্ডার তৈরি করতে হবে। নাম দিচ্ছি আমরা অ্যাসেটস, ওকে, এবং অ্যাসেটস এর আন্ডারে হলো আমরা এখানে একটা ডার্ক ফাইল ক্রিয়েট করব। ফাইলের নাম দিচ্ছি যে ফন্টস, ওকে, এবং এটার ভিতরে আমরা যে ফন্টটা কপি করছিলাম ওটাকে এখান থেকে পেস্ট করে দেব। নাম দিচ্ছে পপিন্স রেগুলার। আচ্ছা, পপিন্স রেগুলার, আমাদের এখানে ফন্টটা চলে আসছে, ফাইন। এখন এই ফন্টটাকে ব্যবহার করতে হলে এই ফন্টটাকে হলো আমাদের পাবেক্স ওএমএল অ্যাড করতে হবে, ওকে। সো পাবেক্স ওএমএল এর নিচে থেকে যান, দেখেন এইখানে লেখা আছে ফন্টস, ওকে, দেখেন খেয়াল করেন ফন্টস লেখা আছে। সো আমাদের আচ্ছা ফন্ট ফ্যামিলি আমাদের এইটুকু হইলেই হয়ে যাচ্ছে। আমরা এখান থেকে সিলেক্ট করে এই পর্যন্ত হইলো, আমরা কন্ট্রোল ধরে আমরা কি করব, এটাকে বলা হয় স্ল্যাশ, হ্যাঁ, কন্ট্রোল ধরে স্ল্যাশে ক্লিক করব। তাহলে এটা হলো কি হয়ে যাবে, আনকমেন্ট হয়ে যাবে, ওকে। এটা মূলত কি কমেন্ট আকারে থাকে, সো এটা আনকমেন্ট হয়ে যাবে। এবার আনকমেন্ট হওয়ার পরে আমরা শুধুমাত্র এই ফন্টের এইখানে মাউসটা রেখে শুধুমাত্র ব্যাক স্পেস, কিবোর্ড থেকে ব্যাক স্পেসে একবার ক্লিক করব, ওকে, শেষ। এখন আমাদের এই ফ্যামিলির নাম কি? ফ্যামিলির নাম দেখেন, ফ্যামিলির নাম কি? পপিন্স ফ্যামিলি, রাইট, পপিন্স। এখানে বলবো PPINS, পপিন্স ফ্যামিলি। এখন আমাদের এই মানে অ্যাসেট কোথায় আছে এটাকে বের করতে হবে, রাইট। আমাদের অ্যাসেট যেহেতু একটা, আমরা একটা ইউজ করবো, তো আমাদের এখানে রেগুলারই আছে, আমরা ইটালিক ইউজ করতেছি না। সো যেহেতু শুধু একটা, আমাদের জন্য একটাই আমরা এখানে অ্যাসেট রাখবো, দুইটার প্রয়োজন নেই, ওকে। এটার নাম কি? পপিন্স ডট রেগুলার। আচ্ছা, সো জাস্ট পপিন্সটাকে এখানে কপি করলে হয়, রেগুলারটা লেখাই আছে অলরেডি, পপিন্স রেগুলার। আর স্টাইলটা ইটালিক হবে, দরকার নাই, স্টাইলটা আমাদের প্রয়োজন নাই, স্টাইল আমরা না বলতে পারি, কারণ স্টাইলটা হলো নর্মালি আমাদের নর্মাল থাকবে, ইটালিকের প্রয়োজন নেই। আর চান যে রাখবেন সেক্ষেত্রে ইটালিকের পরিবর্তে শুধুমাত্র বলতে পারেন যে নর্মাল। আচ্ছা, ঠিক আছে। এবার কি করতে হবে, আপনাকে আপগ্রেড করতে হবে। আচ্ছা, ওই ফোল্ডারটা তো সরাতে হবে, ফোল্ডার ফন্টস যে ফোল্ডারটা আছে, কারণ অ্যাসেটস এর মধ্যে তো ফন্টস কোনো ফোল্ডার তো আমরা তৈরি করিনি। আচ্ছা, হ্যাঁ, রাইট। এখানে হলো আমাদের সরাসরি অ্যাসেটের ভিতরে হলো আমাদের ফন্টস আছে, রাইট। তো এখানে আমাদের অ্যাসেস লিখলে হচ্ছে। যদি আপনাদের একাধিক ফোল্ডার থাকে, এর ভিতরে মনে করেন যে আরেকটা ফন্টস নামে একটা ফোল্ডার থাকে, সেক্ষেত্রে আপনি ফন্টস লিখে তারপরে হলো মানে অ্যাসেট স্ল্যাশ ফন্টস, তারপরে হলো আপনার নাম হবে, ওকে। মানে কোথায় আপনার এই ফন্টটা আছে সেটা হলো আপনাকে বলতে হবে। আচ্ছা, ঠিক আছে, অলরাইট। সো এখন হলো আমাদের আপগ্রেড করতে হবে। ঠিক আছে। সো এখানে যে আমাদের অল স্টাইলটা আছে, এই অল স্টাইলের ভিতরে
আমি ওকে বলতে পারি যে ফন্ট ফ্যামিলি, ওকে ফন্ট ফ্যামিলি বলে স্ট্রিং এর ভিতরে বলতে হবে আমাদের ফন্টের নাম কি, পপিন্স ফন্ট। ওকে প্রথমত বলবো যে আমরা পপিন্স, ওকে আমাদের ফন্ট ফ্যামিলি বলা হয়ে গেল। তাহলে আমরা যদি যখন আমাদের এই স্টাইলটা ইউজ করব তখন আমাদের ফন্টটা দেখতে আমাদের পপিন ফন্টের মতো হবে। ওকে সো এটা হলো আমাদের হেডিং এর জন্য ছিল। এখন জাস্ট আমরা এটাকে কপি আর পেস্ট করব। আচ্ছা এটা হলো আমাদের হেডিং, তারপর টাইটেল। টাইটেলের জন্য এখানে বলবো কি আমরা শুধুমাত্র টাইটেল সাইজ, আর এখানে আমরা আরেকটা নিব, এটাকে বলবো সাবটাইটেল টেক্সট স্টাইল, এবং এটাকে বলবো আমরা সাবটাইটেল টেক্সট। সাবটাইটেলটা আসলে বোল্ড হয় না, নরমালি এটা নরমালি হয়। আচ্ছা ঠিক আছে, আমাদের মোটামুটি স্টাইলও তৈরি করা শেষ। ওকে এখন হলো আমাদের ইউআই এর পালা, বাট আজকে আমরা ইউতে যাব না। আর আমরা এখানে ইউআই .UI থেকে টেক্সট স্টাইলটা ব্যবহার না করে আমরা হলো সরাসরি একদম, তো এটা পরে প্রবলেম দেখা দিত, এখন ঠিক করে নিচ্ছি। সেটা হলো যখন আমরা টেক্সট স্টাইল ইউজ করতাম আমাদের ইউর ভিতরে, তখন হলো আমাদের ম্যাটেরিয়ালের প্যাকেজটা থেকে টেক্সট স্টাইল ইউজ করতে হয়। ওকে সো আমরা এখানে .UIটা পরিবর্তে লিখবো যে ইম্পোর্ট ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল প্যাকেজ থেকে এটাকে ইম্পোর্ট করবো। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। সো আমরা আমাদের ইউটিউবটাকে মোটামুটি সাজাতে পারলাম। এখন নেক্সট ক্লাসে কী করবো, আমরা আমাদের যে কোনো একটা পেজকে আমরা ডিজাইন করবো। ওকে সো আমরা যে কোনো একটা পেজ ডিজাইন করে দেখব যে আমরা কিভাবে ডিজাইনটা করতে পারি। ওকে সাথে হইলো আপনাদের আরেকটা আমি ক্লাস রেকর্ডের ভিডিও অ্যাড করে দেবো, সেটা হলো কি এই যে টেক্সট ফিল কেমনে কাজ করতে হয়। ওকে সুন্দর করে একটা ভিডিও আছে, আমি দিয়ে দেবো। যেহেতু আজকে তেমন কোনো আপনাদের কিন্তু বড় কোনো অ্যাসাইনমেন্ট নাই, রাইট? সো হলো আপনাদের ওইটা থাকবে অ্যাসাইনমেন্ট, সাথে অবশ্যই আমি এটাকে অ্যাসাইনমেন্ট হিসেবে দিয়ে দেবো। ওকে দুইটা অ্যাসাইনমেন্ট কমপ্লিট। আচ্ছা ফিগমার ডিজাইনটা কি আমাদেরকে দিয়ে দেবেন তাই তো? হ্যাঁ লিঙ্ক